নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প পাতাল প্রবেশ। তাহলে শুরু করি। গল্পের নাম পাতাল প্রবেশ। মেজ জেঠির পিছন দিকে দালানের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘলা দিনেও ঘামতে থাকে আরতি। মেজ জেঠি শব্দটাকে কিছুতেই উচ্চারণ করে উঠতে পারে না, অথচ মেজগিন্নি যেভাবে নিবিষ্ট চিত্তে হেঁট মুন্ডে শাকের কাঁড়ি নিয়ে বাঁচতে বসেছেন, সহসা যে ঘাড় ফিরিয়ে পিছন পানে তাকাবেন এ ভরসাও কম। কি বিরক্তিকর কাজেই মা পাঠান আরতিকে, কিছুতেই নিজে আসবেন না, যা শত্রু পরে পরে। আরতি যে এই একই কারণে বারবার এখানে এসে দাঁড়াতে, মেজ জেঠি বলে ডাকতে মাথাটা কাটা যায় সে খেয়াল নেই। ভারী নিষ্ঠুর মা আরতির। মায়ের এই নিষ্ঠুরতায় ক্ষুব্ধ আরতির রাগটা আরও বেড়ে গিয়ে পড়ে বাপের ওপর। কি দরকার তার মাঝে মাঝে বাড়ি এসে উদয় হবার? 12 মাস যেখানে থাকেন জন্মের শোল থাকুন না সেখানে। না এলে 7 জন্মেও বাপের জন্য মন কেমন করবে না আরতির। বাপ তো নয়, খাবার কুটুম। আরতিদের যে কিভাবে দিন চলে কোনো কালেও তার খোঁজ নেন না, থেকে থেকে আসবেন খালি রাজভোগ খেতে। আর মাও তেমনি, জ্ঞাতি গোষ্ঠী পাড়াপড়শির কাছে ভিক্ষে করে জোগাবেন সেই ভোগটি। আরতির হাতে সম্পূর্ণ ব্যবস্থা থাকলে দেখা যেত, বিনা নোটিশে যখন তখন দুম করে নিরভিভাবক দুটো স্ত্রীলোকের সংসারে এসে পড়ে রাত্রে গরম লুচি আর ভাতের পাতে সরের ঘি খাবার বায়না করার ফলটা কী? কিন্তু তা তো হবে না। আরতির মা যে আদর্শ হিন্দু ললনা, পতিব্রতা, সতী। মায়ের ওপর, বাপের ওপর, মেজ জেঠির ওপর, বোধ করি সমস্ত জগৎ সংসারের ওপরেই তিক্ত বিরক্ত ধরে যায় 16টি বসন্তে গড়া এই নবযৌবনা মেয়েটির। কিন্তু তাই বা বলি কি করে? বসন্ত আবার কোথায়? বসন্ত অত সস্তা নয়। যে মেয়ের সকাল থেকে দুপুরবেলায় ভাত খাওয়ার আগে পর্যন্ত শুধু খাবার জল ছাড়া আর কোনো জলখাবার জোটে না, ভাতের উপকরণ বলতে পড়শির বাগানের কচু কুমড়োই যার একমাত্র ভরসা, আবার পরম পদার্থের মতো সযত্নে বাঁচিয়ে রাখা সেই কুমড়ো কচুর একাংশ দিয়েই যাকে রাত্রের আহার সমাধা করতে হয় 2খানা আটার রুটির সাহায্যে, তার কাছে আবার বসন্ত উঁকি দেবে কোন লজ্জায়? 2টো মাত্র শাড়ি জামা দুবেলা ব্যবহার করেও 2 বছর চালিয়ে দেবার রহস্যময় কৌশল যাকে আয়ত্ত করতে হয়, তার বয়সটা কি 16র মাধুর্য নিয়ে দেখা দিতে পায় কোনো দিন? 46 বছর বয়সটা যেন জীবনের সমস্ত তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঝেঁকে এসে বসে 16র ঘাড়ের ওপর। ঠোঁটের কোণায়, চোখের তারায় থাকে সেই অভিজ্ঞতার সাক্ষ্য। 16 বছর বয়স যদি সত্যিই এসে থাকে আরতির, সেটা তার মায়ের ভাবনা বাড়াতে নয়, বিরক্তি বাড়াতে। মেয়ের বিয়ে দিতে হবে এমন অসম্ভব কথা মনের কোণেও ঠাঁই পায় না আরতির মার। তিনি শুধু এই ভেবে বিরক্তি হন যে মেয়ে কিছুদিন আগে অপ্রতিবাদে মায়ের হুকুম তামিল করেছে, সে যদি এখন আদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, পারবো না বলে চুপ করে বসে থাকে, তাহলে ভবিষ্যতে কি হবে তার? এই আজই তো পড়শির বাড়ি ধার চাইতে যেতে নিতান্ত অনিচ্ছুক মেয়েকে হুকুমের বদলে মিনতিই করতে হলো। অবশ্যই তাতেই জিত হয়ে গেছে তার। আদেশের চাইতে মিনতি বড়, সে অলঙ্ঘ। তাই না আরতি পূর্বেকার অপমান ভুলে আবার এসে দাঁড়িয়েছে জ্ঞাতি জেঠির কাছে ধার চাইতে, যে ধার কোনো দিনই শোধ করতে পারবে না নিশ্চিত জানা। বহুবারই যে রকম ধার অশোধ্য হয়ে আছে। কিছুক্ষণ ঘেমে ঘেমে ক্লান্ত হয়ে আরতি একবার
নকল কাশি কেশে জেঠির দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে, ফল হয় না। কে জানে মেজগিন্নির এই অন্যমনস্কতাটা ভান নাকি? বিরক্তির একটা বাহ্যিক প্রকাশ হচ্ছে দেখেও দেখতে না পাওয়া, নইলে রাঙা নোটে শাকের মধ্যে এমন কি দ্রষ্টব্য থাকতে পারে যে দৃষ্টিটা আর তার থেকে নড়তে চায় না মেজগিন্নির? মেজ জেঠিমা, অস্ফুট এই উচ্চারণটুকুর কার্যকারিতাও বোঝা যায় না। কে জানে হতাশ হয়ে ফিরে যেত কিনা আরতির। হঠাৎ একটা আকস্মিক ঘটনায় বাধ্য হয়ে মুখ ফেরাতে হলো মেজগিন্নিকে, আর দরজায় জায়গা দিতে দালানের মধ্যে ঢুকে পড়তে হলো আরতিকে। দরজা খালি পেয়ে হুড়মুড় করে যে ব্যক্তিটি দালানে ঢুকে পড়ল, তার এক হাতে একটা মাছ ধরা ছিপ আর অপর হাতে সেই ছিপে ধরা দুটো মৃগেল মাছ, সের তিনেক করে হবে। পিসিমা, দেখো সকালবেলায় কীরকম শিকার, 7 দিনে তোমার পুকুরে সব মাছ শেষ করে দিয়ে যাব। পিসিমা একবার আর চক্ষে নিজের দেবর কন্যাকে দেখে নিয়ে ভাইপোকে উদ্দেশ্য করে বলেন, তোর পিসে মশাইয়ের কি একটা মোটে পুকুর নাকি রে রনু? দুটো চারা মাছ তুলে তো ভারী বাহাদুরি দেখাচ্ছিস। চারা থেকে মহিরুহ। কি আরতি যে, কি খবর, ভালো আছো তো? খুব যে বড় হয়ে গেছো। বলাই বাহুল্য, আরতি একটু জড়সড় হয় মাত্র উত্তর দেয় না। মেজগিন্নি বিরক্তভাবে বলেন, তুই এখন বাড়ি যা আরতি, আমি ব্যস্ত আছি, রনু এসেছে। আরতি কিছু বলবার আগেই রনু হৈ হৈ করে ওঠে। আরে কি মুশকিল, আমার নামে বদনাম কেন বাপু? আমি আবার তোমাকে কি ব্যস্ত করেছি? না না আরতি, তুমিই বরং যত ইচ্ছে ব্যস্ত করো তোমার জেঠিমাকে, তোমার হলো গিয়ে পাকা চাকরি। তারপর তোমার মা ভালো আছেন তো? আরতি মনে মনে জেঠির অগ্নিবর্ষী দৃষ্টি অনুমান করে কোনো মতে একবার ঘাড় নাড়ে। রনু অথবা রণজিৎ হাতের মাছটাকে দোলাতে দোলাতে বলে, এদের কোথায় রাখবে পিসিমা? ছোট বউ আছে রান্নাঘরে, দিগে যা তার কাছে, যাচ্ছি আমি। রনু চলে যেতেই মেজগিন্নি চোখের অগ্নিজ্বালা কণ্ঠে আমদানি করে আরতিকে প্রায় মরমে মেরে বলেন, কি তোর বাপ এসেছে বুঝি? আরতি অবশ্য নীরব। টাকা হবে না, বলগে যা তোর মাকে। তথাপি স্থাণুর মতো দাঁড়িয়ে থাকে আরতি। মা বলে দিয়েছে, টাকা যদি না দেয় একটু সরের ঘি আর গোটা কতক নৈনিতালা আলু চেয়ে আনবি, ও তো আর কিনতে হয় না মেজদির। বদ্যিবাটিতে মেজগিন্নির বাপের বাড়ি। বাপ আলুর ব্যবসাদার, প্রায়ই মেয়েকে পাঠান বস্তাবন্দি আলু। কিন্তু সে আলু যে মেজগিন্নি অখেদ্যে অবদ্ধে জ্ঞাতি দেওরের ভোগে লাগাবে এমন কথা তো ছিল না। সরের ঘিটা অবশ্য মেজগিন্নির নিজের কৃতিত্ব। ফের দাঁড়িয়ে রইলি যে, বললাম না টাকা হবে না। আরতি প্রায় মরিয়া হয়ে বলে ওঠে, টাকা নয়, মা বললে একটু সরের ঘি আর আলু। দুধ অবদ্ধ এ নীতি গ্রাহ্য করেন না মেজগিন্নি। রূঢ় দৃষ্টিতে একবার মেয়েটার আপাদমস্তক দেখে নিয়ে কটু কণ্ঠে বলেন, তোর মাকে প্রতিভক্তিটা একটু কমাতে বলগে যা আরতি, পরের ঘাট দিয়ে 12 মাস চলে না। আমার ঘরে সবাই এর পাতে সরের ঘি কুলোতে পারি নে, নিত্যি যাব দাতব্য করতে। বলগে যা, নেই, খেতে ভাত জোটে না, ঘি খাবার বায়না। আরতি যে চলে যাবে সে অবস্থাও থাকে না তার। লজ্জায় ঘৃণায় চোখ মুখ ঝাঁঝা করে, চারদিক ঝাপসা হয়ে আসে। কি অপমান, কি অপমান, কি অপমান! যতদিন বয়স কম ছিল লজ্জা হতো, দুঃখে চোখে জল আসতো, এমন দাহ হতো না। সমস্ত চৈতন্য আচ্ছন্ন করে উঠত না
একটা দুঃসহ জ্বালায়। আর ঠিক এই সময় চটি জুতোর শব্দ করতে করতে রঙ্গমঞ্চে প্রবেশ করেন মেজকর্তা। কি হচ্ছে কি এখানে? ওদিকে মাছ ফাছগুলো কোটা হয়ে যাচ্ছে, আমি 4টি টাটকা মৌরলা আনলাম। শশী তো সকালেই এনে ফেলেছে শেরটাক পোনা, আবার রনু। কর্তার কথায় বাধা দিয়ে গিন্নি বলেন, তা যাক না আমার সংসার ভেসে, তোমার জ্ঞাতি গোষ্ঠীর মান রাখাটাই হচ্ছে প্রধান কাজ। হলো কি? না, হয়নি কিছু। ছোট কর্তা অনুগ্রহ করে বাড়ি এসেছেন, কাজেই ছোট গিন্নির অর্ডার এসেছে আলু আর গব্ব ঘৃতের। 2 টাকা হলে আরও ভালো। টাকা হবে না? টাকা কোথায়? আলু ফালু থাকে তো দিয়ে দাওকে গোটা কত। ভায়ার আমার রোজগারের মুরদ নেই, কিন্তু মুখটি আছে নবাবি। 12 মাস ছোঁড়া থাকে যে কোথায়। শেষ কথাটা চটি জুতোর শব্দে বিলীন হয়ে যায়। মেজগিন্নি বিরক্তি চিত্তে ভাঁড়ারের দিকে অগ্রসর হন। বোধ করি ভাবতে ভাবতে যান, ছোট পাথর বাটিগুলো তেমন ছোট আর কই। চামচে দই ঘি দেওয়া যায় এমন বাটি থাকলে ভালো হতো। বড় বাটিতে যৎকিঞ্চিত জিনিস বড্ড যেন বিশ্রী দেখতে লাগে। প্রার্থীর চাইতে দাতার নির্লজ্জতাটাই প্রকট হয়ে ওঠে তাতে। অন্যদিন হলে হয়তো আরতি দাঁড়িয়েই থাকত, চলে যাবার সাহস হতো না। কারণ জানে মেজ জেঠি দেবেনি। না নিয়ে যাওয়ার দুঃসহ স্পর্ধা তাকে যা অপদস্থ করবে, তার কাছে আরতির অপমান কিছুই না। আরতি কে? আরতি আবার একটা মানুষ নাকি? আজ কিন্তু হঠাৎ ছুটে পালিয়ে যায় সে। গোটা কতক আলুর আশায় দাঁড়িয়ে থাকতে পারে না কিছুতেই। কে জানে, হয়তো রনুর উপস্থিতিটা তাকে উদ্ভ্রান্ত করে তোলে। এর আগে যখন এসেছিল রনু, তখন আরতি বছর 12। নিতান্ত ছেলে মানুষ বোধে প্রায় 30 রণজিৎ তাকে পিঠ চাপড়েছে, মাছ ধরার খিদমতগারি করিয়েছে, প্রশংসা করেছে, মাত্র এই। তবু সেই স্মৃতিটুকুই আরতির কাছে মূল্যবান। ডেকে কথাই বা কে কয় তাকে? হয়তো লোকে ভাবে কথা কইলেই পাছে কিছু চেয়ে বসে। আরতির মা সকলের কাছে সব কিছু চেয়েছে, নিজেদের মান মর্যাদা বলে তো রাখেনি কিছু। বাড়ি ঢুকেই ঝড়ের মতো ঘরের মধ্যে গিয়ে আছড়ে পড়ে আরতি ছেঁড়া শতরঞ্জি পাতা চৌকিটার ওপর। এ দৃশ্য মায়ের চোখে পড়তে দেরি হয় না, কারণ মেয়ের প্রত্যাশায় হাঁ করেছিলেন তিনি। এসে বলেন, কি হলো, দিলেন না বুঝি? আরতি উঠে বসে। পাশের ঘরে বাপের উপস্থিতি অগ্রাহ্য করে তীব্র কণ্ঠে বলে ওঠে, না না, রোজ রোজ কেন দেবে লোকে তোমাদের? লজ্জা করে না তোমাদের 12 মাস ভিক্ষে করতে? রোজগার করবার যার ক্ষমতা নেই, তার আবার ঘি আলু ভাতে খাবার শখ কিসের? বলে দাও গে বাবাকে, যখন তখন এসে আর আমাদের মাথা কিনতে হবে না তাকে। উরে সর্বনাশী, চুপ কর! ব্যাকুল হয়ে ওঠেন মা। শুনতে পাবেন যে। পান না, ভালোই তো। অত চুপ চুপ কিসের? কি এমন ছাতা দিয়ে মাথা রক্ষা করেছেন আমাদের? মামাদের দেওয়া ওই কটা টাকার ভরসায় ফেলে রেখেছেন? খোঁজ নিয়ে দেখেছেন কোনো দিন আমরা কি খাই পড়ি? কুটুমের মতন এসেই বাড়া ভাতটি পাবেন, এত আশা কেন? অমন লোকের গলায় দড়ি দিয়ে মরাই উচিত। থরথর করে কেঁপে আবার শুয়ে পড়ে আরতি। কাঁপেন আরতির মাও। রূঢ় স্বরে বলেন, কি বললি লক্ষ্মী ছাড়ি? মেয়ে হয়ে তুই বাপের মরণ বাক্যে মুখে আনলি? পয়সা আনতে পারে না বলে সে বাপ বাপই নয় কেমন? সময়ে অসময়ে আপনার লোকের কাছে হাত কে না পাতে? তাতেই তোমার মাথা কাটা যায়? হ্যাঁ যায়। আরতি ক্ষণপূর্বক অসতর্ক উক্তির লজ্জা ভুলে আবার চেঁচিয়ে ওঠে, আমি আর ওর জন্য পাড়ায় পাড়ায় ভিক্ষে করতে যেতে পারবো না, পারবো না। হলো? তোমাকেও ধন্যবাদ মা, এখনো তুমি বাবার মুখ দেখো।
আরতির মা স্তম্ভিত বিস্ময়ে মিনিট খানেক নীরব হয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলেন, বেশ, ভাতের হাঁড়িটা নামিয়েছি, সেই কটা সামনে ঢেলে দিয়ে বলি গে, এসো পিণ্ডি গেল, গিলে নিয়ে দড়ি একগাছাও যদি না জোটে কোঁচার খুঁট গলায় জড়িয়ে আড়ায় বেঁধে ঝোলো গে, তোমার মেয়ের নিচু মাথাটা উঁচু হোক। কত দুঃখেই যে বাড়িতে মুখ দেখায় না মানুষটা, সে আর কে বুঝবে। বেশ, মরুক মরুক, মরাই ভালো ওর। কিন্তু কই, এহেন বাক্যবাণেও আজ আর আরতিকে অপ্রতিভ করা যায় নাই। মায়ের গমন পথের দিকে তাকিয়ে দাঁতে দাঁত দিয়ে পড়ে থাকে সে। না, কারুর ওপর কোনো মমতাই আর নেই তার, সব স্বার্থপর, মা তার কেউ নয়। এরপরই পাশের ঘরে মায়ের গলা শুনতে পায়, তর্জন গর্জন, খেদ, ধিক্কার, নানা সুরের খেলা। বোঝা যায় না উপলক্ষটা কে, মেয়ে না তার বাপ। এরপরই একটা ক্রুদ্ধ অথচ ব্যাকুল আবেদনের বাণী, যেও না বলছি, মুখের ভাত ফেলে মাথা খাও আমার, তবু যাচ্ছ? বেশ, যাও, একটা মানুষ ডোববার মতো জল এখনও দিঘিতে আছে, মুখের ভাত ফেলে চলে গেলে কি করি দেখো। মরবে এই তো? আরতির বাপের গলা ক্ষুব্ধ রুষ্ট শ্লেষাত্মক। মরেই তো আছো, যার স্বামী এমন হাবাতে হতচ্ছাড়া, মেয়ে অত বড় বিদুষী, তার আবার মরতে বাকি কি? আমার এই শেষ, আর আসবো না। মনে করো তুমি বিধবা হয়েছ। কে ওখানে? আগে আমি, ছোট কাকাবাবু। মাথায় আধঘোমটা টেনে এগিয়ে আসে মেজগিন্নির ঝি শশী। একটা চুপড়িতে গোটাকতক বড় বড় আলু, ছোট একটা পাথর বাটিতে একটু ঘি, আর পাতায় মোড়া খানচারে কোটা মাছের টুকরো দাওয়ায় নামিয়ে দিয়ে মধুবর্ষী কণ্ঠে বলে, মা পাঠিয়ে দিলেন। দিদিমণি যখন গেছিলেন মায়ের হাত জোড়া ছিল, একটুক্ষণ দেরি হয়েছিল, তা দিদিমণির তো দেরি সইল নি, চলে এলেন ঠর ঠর করে। মা বলে দিলেন যদি সময় হয় দিদিমণিকে একবার একটা বাটি হাতে করে যেতে, মাছের তেল কাঁটা দিয়ে ছেঁচড়া রান্না হচ্ছে, দেবেন। রাঁধা জিনিস তো আমাকে দিয়ে পাঠানো চলবে নি। ছোট কর্তার বোধ করি নিজের কলকাতার বস্তি জীবন স্মরণে আসে। কার হাতে যে খেতে হয়, সে তুলনায় শোষিত ভাটপাড়ার ভরচাজ। উদ্গত হাস্য গোপন করে বলেন, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি না হয়। মেয়েটার আবার রোদ থেকে এসে মাথা ঘুরছে নাকি, শুয়ে পড়েছে। ইয়ে, কই গো, একটা বাটি দাও না। মাছের তেল কাটা চচ্চড়ির অপ্রত্যাশিত আনন্দে পূর্ব অঙ্কের শেষ দৃশ্যের কথা বোধ করি আর মনেও থাকে না তার। কাজেই তার সঙ্গে বর্তমান দৃশ্যের সামঞ্জস্য রাখা প্রয়োজন অনুভব করেন না। ছোট গিন্নিও ততক্ষণে মেজদির বদান্যতার পরিচয়ে দ্রবীভূত। বোঝেন তার নিজেরই যাওয়া দরকার, কিছুটা তোয়াজ করে আসা প্রয়োজন। বোঝাই যাচ্ছে একটু এদিক ওদিক কথায় মেয়ে তেজ দেখিয়ে চলে এসেছেন। আরে বাপু, ওদের কাছে আমাদের তেজ করলে চলে? তাছাড়া মেজদি মানুষটি তো মন্দ নয়, কথাগুলোই যা একটু চড়া। তা ভগবান যাদের মেরেছেন তাদের নরম হতে হবে বই কি। মেজদির বদলে তার ঝিয়ের কাছেই মাখনের মতো নরম হয়ে পড়েন ছোট গিন্নি। তুমি যাও শশী, আমি যাচ্ছি বাটি নিয়ে। শশী মুচকি হেসে চলে যায়। জানে তো এদের ধাত। মেধো, ভাত খাবি? না, আঁচাবো কোথা? কর্তা গিন্নি পরস্পরের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলেন। এক পক্ষের ভাব, কই যাও এবার জন্মের মতো। অপর পক্ষের ভাব, যাওয়ার হলো কই। উভয়েরই মুখে প্রসন্নতায় যেন নৈনিতাল আলুর
নিটোল মসৃণতা, মাছের তেল চচ্চড়ির স্নেহ স্নিগ্ধতা। আলো ফুটে ওঠাটুকু বোধহয় মেজগিন্নির করুণায় জ্যোতির প্রকাশ। ওদিকে অপর তৃতীয় পক্ষটি ঘৃণায় লজ্জায় ধরণীকে দ্বিধা হতে বলার বদলে নিজের কপালটাই চৌকির গায়ে ঠুকে ঠুকে দ্বিধা করে ফেলতে চায়। কি কুৎসিত লোলুপতা, লোভের কি নির্লজ্জ প্রকাশ। ঘৃণায় রিরি করতে থাকে সমস্ত শরীর। এই আরতির মা বাপ! এত নির্লজ্জতা বোধহয় এর আগে কোনোদিন ধরা পড়েনি। কি করবে আরতি? নিজেকে কি নিশ্চিহ্ন করে ফেলবে? না, গলায় দড়ি যদি দিতে হয় সে আরতিরই দেওয়া উচিত। হ্যাঁ, মরবে, সেই মরবে। ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে বেড়া করা, লোকের কৃপাকণায় তুষ্ট হয়ে তাদের পদলেহন করুক। বাপের চাইতে মায়ের ওপরই ঘৃণা বেশি আসে। আজকে যেন সত্যই আশা করেছিল আরতি একটা কিছু হেস্তনেস্ত হবে। জন্মের শোধ বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবেই একটা। এই তার পরিণাম। ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে ঘৃণা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল আরতি। ঘুম ভেঙে দেখল রোদে ছেয়ে গেছে উঠোন। বাড়িটা কেমন যেন থমথমে। প্রথমটা কিছু মনে পড়ছিল না, তারপর পড়ল। জেগেই মনে হলো স্নানের দরকার। বাড়িতে তোলা জলে নয়, দিঘিতে। ঝাঁ ঝাঁ করছে শরীর। কিন্তু এরা কোথায় গেল? মা আর বাবা? ছেঁড়া গামছাখানা হাতে নিয়ে উঠোনে নামতেই সন্ধান পাওয়া গেল এদের। রান্নাঘরে বেড়ার দেওয়ালের ভাঙা ফোকর দিয়ে দেখা যাচ্ছে দুজনকে। বাবা খেতে বসেছেন, সামনে মা। দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়েই থাকে আরতি। হঠাৎ যেন চমকে গিয়েছে। এত রোগা ওর বাবা! ময়লা একটা ফতুয়া পরে বেড়ান বটে সারাদিন, কিন্তু খালি গা কি আরতি আর দেখেনি কোনো সময়ে? প্রত্যেকটি পাঁজরের হাড় যেন চামড়ার আবরণ ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। কাঁধের হাড়খানা পর্যন্ত খোঁচা হয়ে উঠেছে। আর শীর্ণ মুখে কি ক্ষুধার্ত লোলুপতা! নিজের পাতের চাইতে স্ত্রীর হাতের কাশিখানার ওপরেই সব দৃষ্টিটুকু আটকে আছে যেন। যদিও তাতে সামান্য মাত্র তরকারিই পড়ে আছে, মনে হচ্ছে নেহাত চক্ষু লজ্জায় চাইতে পারছে না, অথচ সমস্ত ইচ্ছেটা উগ্র হয়ে আছে ওই অবশিষ্টাংশটুকুর উপর। আর মা? মায়ের মুখে, হ্যাঁ, সেই শীর্ণ শ্রীহীন মুখে এ কি অপরিসীম তৃপ্তির ছবি আঁকা! এ ছবি আরতির কত অপরিচিত। তাকিয়ে থাকতে থাকতে অদ্ভুত একটা সহানুভূতিতে আরতির মুখের কঠিন পেশিগুলো কেমন যেন শিথিল হয়ে আসে। কেন যে আরতির মা লজ্জা ঘেন্না সব কিছু বিসর্জন দিয়ে ভিক্ষুবৃত্তিকেও স্বীকার করে নিয়েছেন, সে প্রশ্নের উত্তর যেন লেখা রয়েছে তার মুখের ওই পরিতৃপ্তির ছবিতে। মায়ের ঠোঁটের কোণে এখনও এমন হাসি ফুটে উঠতে জানে, কৌতুক আর প্রশ্রয়ের, স্নেহ আর দরদের। হাসি জড়ানো সুরে বলেন, অত আর চক্ষু লজ্জার দরকার কি বাবু? নাও এটুকু। দেমাকি মেয়ে তো তোমার খাবে না এসব। হাতের কাশির সবটুকু দিয়ে দেন স্বামীর পাতে। আর তুমি? লোভে চকচকে দুই চোখ তুলে প্রশ্ন করে ছোট কর্তা। আমি? আমার খাওয়া হয়ে গেছে। সে কি, কখন? মুখ টিপে হাসেন ছোট গিন্নি। এই এখন, তোমার সঙ্গে সঙ্গে। তুমি খেলেই আমার খাওয়া। ও হো, তাই বলো। কিন্তু না না, অতটা চচ্চড়ি ফার্স্ট ক্লাস হয়েছিল। তোমাদের একটু। আহা, আমরা তো 12 মাস ঘরের রান্না খাচ্ছি। তোমারই অখাদ্য হোটেলের রান্না খেয়ে প্রাণ যায়। নিশ্চিন্ত প্রেমালাপ। কেউ সাক্ষী রয়েছে এটা ধারণা নেই। হঠাৎ ভারী হাসি পেয়ে যায় আরতির।
বাড়ির রান্না? সত্যি কি ভালো ভালো রান্নাই খায় তারা। আলু আর রইল নাকি? মাছ? আকণ্ঠ খেয়েও আশ মেটেনি। রাত্রের ব্যবস্থার সন্ধান নেওয়া চলছে। আলু আছে দুটো বড় বড়। মাছ আর কই? ভাজা হলো দুখানা, আর এই দুখানা ঝাল। 4-এর 3 যে ভোজনকারীর উদরেই স্থান পেয়েছে সেটা সহজেই বোঝা যায়। বেশ আলুগুলো, ওই সঙ্গে খান কতক রুইয়ের দাগা পড়তো, আর তোমার হাতের রান্না। আহা, কতকাল যে কালিয়া খায়নি। মাছের জোগাড় হয় না দুখানা? কোথায় কে, সবাই কিপটে হয়ে গেছে আজকাল। উত্তরটা ম্লান। যা বলেছ, একটা নেমন্তন্নও হয় না। সেবারে সেই মেজগিন্নির নাতির মুখে ভাতে যা ভালো নেমন্তন্ন খাওয়া হলো, সেই শেষ না গো। বছর হলো? বছর কয়েক। সেই শেষ খেয়েছিলাম ভালো কালিয়া, রান্নাটাও হয়েছিল তেমনি। আহা, আর সেই ইলিশের টকটা, হ্যাঁ গো, মনে আছে? গলার স্বরে মনে হয় ঘটনাটা বুঝি গত রাত্রের, এখনও আস্বাদ লেগে রয়েছে জিভে। হঠাৎ যেন চমকে ওঠে আরতি। এদের উপর রাগ করবে? হায় ভগবান, তাহলে করুণা বস্তুটাকে রাখবে কোথায়? পিঁড়ির ওপর উঠে দাঁড়িয়েছেন ছোটকর্তা। ঝট করে সরে গিয়ে হনহন করে দিঘির দিকে এগিয়ে চলে আরতি। বেলা 1:30-2টোর কম নয়, পথে লোকের চিহ্ন নেই। কি আশ্চর্য, এই রোদে রণজিৎ একা বসে ছিপ নিয়ে একাগ্র সাধনায়। আপনি আবার এখন শিকারে বসেছেন? চমকে ওঠে রণজিৎ। তুমি এ সময় স্নানে নাকি? হ্যাঁ, অসময়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে? চমৎকার। চমৎকারই তো, অসময়ে চমৎকার একটা ঘুম দিতে যা মজা। 46-এর খোলস ফেলে 16 বছর বয়সটা আত্মপ্রকাশ করে বসল নাকি? থাক, ও মজা মেয়েদেরই মানায়। আর আপনাদের মানায় শুধু আহার নিদ্রা ত্যাগ করে শিকারের সাধনা, কেমন? নির্জন দিঘির পার, মধ্যাহ্নে বিশ্রামে বাতাস পর্যন্ত স্তব্ধ হয়ে আছে যেন। এই পরিবেশে নিতান্ত বালিকা বলে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না আরতিকে। রণজিৎ তবু গম্ভীরভাবে বলে, তেমন শিকার আর জুটছে কই। সেবারে এসে তবু পাড়ার একটি মেয়ের একটু সাহায্য পাওয়া গিয়েছিল। পাড়ার মেয়ের দায়? চটুল হাসি খেলে যায় একটি অস্নাত অদ্ভুত শ্রীহীন মুখে। হ্যাঁ, বুঝতাম গরম মাছ ভাজা খাবার আশা আছে, খেলেই পাওয়া যায়। ওই তো এক বেটাকে ধরে বেঁধে জলে চুবিয়ে রেখেছি, খাওগে ভেজে। দাঁড়ান, স্নানটা সেরে নি। কিন্তু বিনা পরিশ্রমেই পারিশ্রমিক? আরতির দৃষ্টিও কি লোভে চকচক হয়ে উঠেছে তার বাপের মতো? কিসের লোভ? রণজিৎ বুঝতে পেরেছে সে লোভের সঙ্গে 16 বছর বয়সের কোনো সম্পর্ক নেই, ওটুকু ভান মাত্র। তাই অবহেলা ভরে ধরে রাখা মাছের বাঁধনটা খুলে আরতির পায়ের কাছে প্রায় ছুঁড়ে দিয়ে বলে, পারিশ্রমিক কিসের? দাতব্য, নিয়ে যাও, খাওগে। ওর কণ্ঠস্বরে যেন আশাভঙ্গের তিক্ততা। কিন্তু আরতি কি কুড়িয়ে নেবে হেঁট হয়ে? তেজি মেয়ে আরতি নাকি চলে যাবে গটগট করে, বলবে দাতব্য জিনিসে দরকার নেই তার। কি করে যাবে? ছেঁচা বেড়ার ফোকর থেকে যে স্পষ্ট দেখা যাচ্ছে পাতলা চামড়ায় ঢাকা একখানি পাঁজর, ক্ষুধার্ত লোলুপ দুটি চোখ, দেখা যাচ্ছে অসীম পরিতৃপ্তির ছাপ আঁকা একখানি শীর্ণ মুখ।
হেঁট না হয়ে উপায় কোথায়? হয়তো হয়তো আরও হেঁট হতেও পিছুপা হতো না। রণজিৎ রক্ষা করেছে। এতক্ষণ শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প পাতাল প্রবেশ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।